শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার, শুভ সন্ধ্যা। সপ্তাহান্তের শনিবাসরীয় সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাই আমাদের শিক্ষা সুলুকের এই অনুষ্ঠানে। আমরা জানি আপনারা অপেক্ষারত রয়েছেন আমাদের আজকের বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য, শিক্ষা সংক্রান্ত বিষয় তুলে ধরার জন্য কে আমাদের সাথে রয়েছেন। তবে যেই মানুষটি আজ আমাদের সাথে রয়েছেন তার বিষয়ে দু চারটি কথা না বললেই নন। তিনি ইংরেজির অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। তার সাথে এই মানুষটি একজন শিক্ষা দরদি, এই মানুষটি একজন ছাত্র দরদি। তথাকথিতভাবে সমস্ত বিষয়টি নিয়ে এই মানুষটি চলতে ভালোবাসেন, সমাজকে নিয়ে থাকতে ভালোবাসেন সমাজকর্মী হিসেবে। কারণ আমরা জেনে থাকি যে ভালো মানসিকতা এবং পথ চলা, তারপর মানুষ গঠন, তারপর শিক্ষা বিদ্যা। শিক্ষা ও বিদ্যার দুটো তফাৎ বা দুটো পার্থক্য কিন্তু বিবেকানন্দ বলে গিয়েছিলেন। বিদ্যা ঘরে বসে অর্জন করা সম্ভব, তবে শিক্ষা বোধহয় সর্বক্ষেত্রে নিজেকে দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করা যায়। তাই এমন কিছু মানুষকে আমরা শিক্ষা সুলুকে তুলে ধরি, এমন কিছু মানুষকে আমরা অনুরোধ করি তাদের সচেতনতামূলক বার্তা, তাদের কিছু ইতিবাচক ভাবনা তুলে ধরার। সেরকমই একজন ছাত্র দরদি, এক শিক্ষক, সহজ সরল জীবনযাপনের এক শিক্ষক, যিনি কিনা দিন রাত এবং হয়তো যতদিন তার প্রাণ থাকবে ততদিন তিনি চিন্তা করে যাবেন কি ভাবে, কি উপায়ে ছাত্র ছাত্রীদের উপকার করা যায় এই বিভিন্ন রকমভাবে। এবার চলুন আমরা পরিচয় করি সেই শিক্ষা দরদি, সেই ছাত্র দরদি। আজকের বিশেষ অতিথি আমাদের সাথে রয়েছেন মিজানুর আলী মহাশয়। শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের এই সেটে আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সন্ধ্যায় আমাদের মাঝে আপনি উপস্থিত হওয়ার জন্য আমরা আপ্লুত। প্রথমে আমরা আপনাকে যেই মানুষ হিসেবে চিনেছি স্যার, যে আপনি ভীষণ মানে জনপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে। আমরা যারা শিক্ষকতার জগতে রয়েছি তারা অনেকে জানি এই বিষয়টি, যে মিজানুর স্যার ভীষণ জনপ্রিয় একটি নাম ছাত্রছাত্রীদের কাছে। কেন জানেন? কারণ এই মানুষটি বা এই শিক্ষকতার পেশায় থেকেও যে বিভিন্ন সচেতন করা যায় ছাত্রছাত্রীদের, তোমরা পড়ো, তোমরা এগিয়ে আসো। কিন্তু কিভাবে এগিয়ে আসবে বলুন তো? একটা সংকট থাকে, ঠিক ধরেছেন। সেই সংকটটা কিন্তু অর্থনৈতিক বাধা। আর আজ না স্যার এই বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরবেন, যে একেবারে গ্রাস রুট লেভেলের ছাত্রছাত্রী থেকে
বিভিন্ন লেভেলের সকল ছাত্রছাত্রীরা কি কি উপায়ে কি কি বিষয়ে উপকৃত হতে পারে, কি কি শিক্ষার বিষয়ে তারা পেতে পারে, কি কি সুযোগ সুবিধা তাদের জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে রাখা হয়েছে, এইগুলোই আজকে আমরা আলোচনায় মূলত তুলে ধরবো। আশা করছি পর্দার ওপারে বা স্মার্টফোনের ওপারে যারা রয়েছেন তাদের আজ কিন্তু ভীষণভাবে জেনে নেওয়ার একটা দিন, বা অনেক তথ্য কিন্তু আজ আপনারা পাবেন এই শিক্ষা শুল্কের অনুষ্ঠানে। তো প্রথমেই আমি স্যারের কাছে একটা প্রশ্নে যাই যে আপনি বরাবরের মতো ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করেন, তো এই যে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে আপনি বুঝেছেন যে আর্থিক সংকট একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে ঝাঁপিয়ে পড়েছিলেন যে আপনি কিভাবে তাদের আপনি নিজের থেকেও করেছেন এবং বিভিন্ন যে সরকারি বেসরকারি সুযোগ সুবিধাগুলো আপনি স্টাডি করেন, কে কত নাম্বার পেল এই সমস্ত বিষয়ে তাদের সচেতন করেন এবং তারা সেগুলো পায়ও, তারা ফলপ্রসূ। এবার আপনি আমাদের এক এক করে বলুন যে কোন কোন বিষয়, কোন কোন প্রকল্প ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবিধা করছে, তারা এই অনুদানগুলো নিচ্ছে এবং তারা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গেছে। হ্যাঁ, আবারও একবার নমস্কার, ওপারে যারা আছেন তাদেরকে আর একবার নমস্কার। আর আজকের এই একটা প্রোগ্রামের জন্য প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী মূলত হচ্ছে পিছিয়ে পড়া সমাজ, বিশেষ করে এসসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এই কমিউনিটি লোকজনদের যাতে বেশি করে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা যায়, তার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে। তো ক্লাস 5 থেকে 8 অবধি এদের স্কিমগুলোর নাম হচ্ছে এসসি এবং এসটি কমিউনিটির জন্য শিক্ষাশ্রী। এটা মূলত আমরা স্কুলে প্রদান করে থাকে সরকার। এর জন্য কোনো কাস্ট সার্টিফিকেট থাকতে হবে না, তাদের স্থানীয় প্রশাসনের কাছ থেকে, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছ থেকে, মানে কাউন্সিলরের কাছ থেকে তারা যদি লিখিতভাবে স্কুলে জমা দিয়ে দেয় যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তাহলেই সে ক্লাস 5 থেকে 8 অবধি শিক্ষাশ্রীর সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, এই যে তারা লোকাল গভর্নমেন্টের কাছে যাবে সুযোগ সুবিধাগুলো পেতে, তো এই লোকাল গভর্নমেন্টরা কতটা অবগত এই বিষয়গুলো সম্পর্কে, মানে তারা কি সঠিক সাহায্যটা পাচ্ছে বা কখনো কখনো পাচ্ছে না, এরকম আপনার কাছে কিরকম তথ্য আছে, মানে আপনি কতটা বলছেন যে সদর্থক ভূমিকা পালন করে? এখন বিদ্যালয়ে, প্রত্যেকটি বিদ্যালয়ে একজন করে নোডাল টিচার আছে। এই বিষয়ে নোডাল টিচার ছাত্রদেরকে পুরোপুরি অ্যাওয়্যার করে, আর কখনো কখনো গার্জিয়ানস মিটিং করে গার্জিয়ানদেরকে জানানো হয় যে আপনারা এই জিনিসগুলো করবেন। যে স্থানীয় প্রশাসন, মানে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর, তার কাছে গিয়ে তার একটা লিখিত আকারে নিয়ে আসবে। আমি আশা করি এ ব্যাপারে সবাই সজাগ। হয়তো কখনো কখনো একটু কোঅর্ডিনেশনের অভাব হয়ে যায়, তার জন্য হয়তো কিছু ছাত্র, এটা এক দুটো ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিছু ছাত্র এই প্রকল্পের বাদ পড়ে যায়। আচ্ছা, এরকমটা হয়ে থাকে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটু বলে দিচ্ছি, ইনকামের একটা ব্যাপার থাকে। ইনকামের 2 লাখ থেকে 2.5 লাখ এই একটা লিমিট থাকে ক্লাস 5 থেকে 8 এর জন্য। কিন্তু সার্টিফিকেট বা প্রশংসাপত্র সে শিডিউল কাস্ট কি শিডিউল ট্রাইব এইরকম কোনো কিছু কোথাও লেখা নেই। আর যারা ওবিসি সম্প্রদায়ের ভুক্ত তারা হচ্ছে মেধাশ্রী, একই জিনিস, কিন্তু শুধু ওবিসি হওয়ার দরুন তাদের প্রকল্পটির নাম হচ্ছে মেধাশ্রী। আচ্ছা, আর তারপর কি 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 রয়েছে? আর তার মানে এটা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা এই অনুদানটা পাচ্ছে বা পেতে পারে, তাই তো? এবার এই ছাত্রছাত্রীরা যখন ক্লাস 9 এ উঠবে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখনই 9 এ উঠে গেল তখন তাকে এই স্কলারশিপ পেতে গেলে স্কলারশিপের নামটা চেঞ্জ হয়ে গেল, পার্সেন্টটা সেম থাকলো, কিন্তু কিছু কন্ডিশন চেঞ্জ হয়ে গেল। যেমন কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, বলছি তাকে এসসি বা এসটি বা ওবিসি তার সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। উইদাউট সার্টিফিকেট আমরা কিন্তু এই প্রকল্পের আওতায় কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে পারি না। যেমন শিক্ষাশ্রী প্রকল্পটা ছিল পুরোপুরি অফলাইন, স্কুলের সঙ্গে নোডাল টিচার আর স্থানীয় প্রশাসনের কাছ থেকে কাগজপত্র নিয়ে এসে এখানে জমা দেওয়া। ঠিক একইভাবে ওয়েসিস পোর্টালটা হচ্ছে কিন্তু ক্লাস 9 টু আপ টু একদম হায়ার এডুকেশন যতদিন যাচ্ছে ততদূর অবধি, কিন্তু সেখানে অনলাইনে দরখাস্ত হবে। আগেরটা ছিল শিক্ষাশ্রী বা মেধাশ্রী ছিল অফলাইন, আর ওয়েসিস পোর্টালটা পুরোপুরি হচ্ছে অনলাইন
এবং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এই ওয়েসিস পোর্টালটা ওরা যে অ্যাপ্লাই করবে সে কি মানে সেক্ষেত্রে ওয়েসিস পোর্টালটার ক্ষেত্রে ওরা কোথায় যাবে, মানে যে কোনো কম্পিউটারের দোকান যেখানে মানে গিয়ে বসে করা যায়, নাকি কোনো সরকারি জায়গা বা সরকারি ক্ষেত্রে ওয়েসিস পোর্টালটা গিয়েই করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা রয়েছে কি? একদম একই কথা, মানে ঠিক সঠিক কথাই বলেছেন, ওরা যে কোনো জায়গায় গিয়ে এটা করতে পারে, যে কোনো ক্যাফেতে। তবে আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে বলছি, সরকারি একটা ক্যাফে আছে, তার নাম হচ্ছে বিএসকে, বাংলা সহায়ক কেন্দ্র। সেখানে বিডিও অফিস বলুন, এসডিও অফিস বলুন, অঞ্চল অফিস বলুন, স্কুলের এসআই অফিস বলুন, সাব ইন্সপেক্টর অফ স্কুল, তারপরে ধরুন হেলথ সেন্টার, অনেক ক্ষেত্রে যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেও আছে। এই সমস্ত জায়গায় যদি গিয়ে অ্যাপ্লাই করে ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগবে না, এবং অনেক সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য সঠিকভাবে তুলে ধরতে ওরা, যেহেতু সরকারি একটা সংস্থা, ওরা সব ধরনের সাহায্য করে। যেমন ধরুন ইনকাম সার্টিফিকেটটা কি করে নিতে হবে, কি করে আপলোড করতে হবে, এখানে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়। ইনকাম সার্টিফিকেটটা ওরা পঞ্চায়েতের কাছ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে নিয়ে আপলোড করে দিল, এটা কিন্তু ঠিক নয়। এটা নিয়ে আসতে হবে বিডিওর কাছ থেকে, সেখান থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পেলো সেই ইনকাম সার্টিফিকেটটা ওদেরকে আপলোড করে দিতে হবে। আচ্ছা, আর সঙ্গে ইনকাম সার্টিফিকেট যেমন দিল, সঙ্গে সঙ্গে তাদের ফটো থাকবে ইত্যাদি, এই জিনিসগুলো সব কন্ডিশনস গুলো ওরা পেয়ে যাবে। সব সঠিক তথ্যগুলো বিএসকে তে যদি যায়, আমি ছাত্রদেরকে এটা উৎসাহ দেব, তারা বিএসকে তে গিয়ে ফর্ম ফিল আপ করুক, কারণ প্রপার গাইডেন্স তারা ওখান থেকে পেয়ে যাবে, পেয়ে যায়। আচ্ছা, এরকম ক্ষেত্রে তো পেয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন সুবিধা। আপনার মানে আপনার নলেজে আপনি দেখেছেন যে যারা পায়নি, আপনি তো গাইড করে দেন অবশ্যই। আর এক্ষেত্রে একটা ছোট বিষয়, যে এই যে ছাত্রছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকারা রয়েছেন, তারা কতটা সচেতন, মানে আপনার কি মনে হয়, বা তাদের সচেতনতাটাও কি প্রয়োজন বা জরুরি? অবশ্যই তাদের ভীষণভাবে সচেতনতা জরুরি। আমি ধরে নেন একটা ক্লাসরুমে ক্লাস 5 to 8 এ যে ছেলে মেয়েটা, সেটা তো 90 স্টুডেন্টস এসসি এসটি মানে শিক্ষাশ্রীর প্রকল্পটাকে অ্যাভেল করলো। আচ্ছা, কিন্তু যখনই ক্লাস 9 চলে গেল, সার্টিফিকেট ইজ নিডেড, সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি, উইদাউট সার্টিফিকেট নো ওয়ান ক্যান অ্যাভেল সাচ টাইপ অফ স্কলারশিপস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 90 থেকে 19 এ নেমে আসলো বা তারও নিচে নেমে আসলো। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কেন সার্টিফিকেট পেলো না, সেটা একটা প্রশাসনিক ব্যাপার থাকে, তাদের কাছে কাগজপত্র নাও থাকতে পারে। আর শিলিগুড়ি একটা বড় এলাকা, এখানে বিহার থেকে যেমন ছেলেপেলেরা আসছে, আসাম থেকে আসছে, আবার অন্যান্য জায়গার থেকেও আসছে। তাদের কাছে একটা এসসি বা এসটি সার্টিফিকেট পাওয়ার জন্য 1950 থেকে তার কাছে প্রমাণপত্র থাকা চাই, সেটা যে এখানকার স্থায়ী বাসিন্দা, তার পূর্বপুরুষরা, সেটা না থাকার দরুন এই অসুবিধাগুলো হচ্ছে। আরো কতগুলো অসুবিধা হচ্ছে, যেমন ধরুন ব্যাংকের অ্যাকাউন্ট ওরা এমন করে রাখছে সেটা ইনঅ্যাক্টিভ ব্যাংকের অ্যাকাউন্ট। এবার যেহেতু ডিবিটি সিস্টেমে ডাইরেক্ট মানে ট্রান্সফার হচ্ছে অ্যাকাউন্টে, সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে, সেটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে সেখানে কিন্তু তার যে স্কলারশিপের পয়সাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। ঠিক একইভাবে ধরে নেন একজনের দুটো অ্যাকাউন্ট হতে পারে, তো ফার্স্ট অ্যাকাউন্ট যেটা হলো, সেকেন্ড অ্যাকাউন্টে গিয়ে সে আধার লিঙ্ক করেছে, এবার সেই অ্যাকাউন্ট সে হয়তো একটা অন্য কোনো বেসরকারি সংস্থার একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেছে, সে ব্যাংকে যাচ্ছে না। এবার সে স্কুলে যাচ্ছে যে না স্যার আমার তো অ্যাকাউন্টে টাকাটা আসেনি, কেন আসেনি, এই যে অসুবিধাগুলো। তারপরে মোবাইল ফোনটা, এবার এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখন আধার বেসড হচ্ছে, যে আমরা যে স্কলারশিপ গুলো সরকার যে দিচ্ছে সেগুলো কিন্তু আধার বেসড হচ্ছে। আধারটা লেটেস্ট কোন ব্যাংকের সঙ্গে লিংক করা হয়েছে সেই ব্যাংকে যাচ্ছে। ঠিক একইভাবে আরো কতগুলো জিনিস হচ্ছে, মোবাইল ওদের নাম্বারগুলো সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। মোবাইল নাম্বারটাও যদি চেঞ্জ হয়ে যায়, সেখানে কিন্তু মানি ট্রান্সফার করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, ভীষণ ভালো লাগার কিন্তু এই বিষয়গুলো নিশ্চয়ই ভীষণ সচেতন মূলক বার্তা যাচ্ছে, এবং কি ভাবে কি উপায়ে এই সুযোগ সুবিধাগুলো ছাত্রছাত্রীরা পেয়ে থাকে বা তোমরা পেয়ে থাকো। আজকের অনুষ্ঠানটি কিন্তু তোমাদের জন্যই মূলত করা, যাতে আর্থিক কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে। বিভিন্ন স্কলারশিপ যেগুলো সরকারি বেসরকারি ক্ষেত্রে তোমরা পেয়ে থাকো, সেটিকে সঠিকভাবে গাইডেন্সের অভাবে আমরা পেয়ে থাকি না। যেমন আমি নিজেই পড়েছি
করেছি যখন আজ এতটা পর্যন্ত পড়াশোনার সময়, আমি কিন্তু কখনো কোনো স্কলারশিপ পাইনি বা সেরকম কিছু শুনিনি। হ্যাঁ, মানে এই যে কখনো কখনো কোনো সোশ্যাল মিডিয়া, মানে আগে তো নিউজ পেপারটা ছিল, সেখানে জানতাম, কিন্তু কি কি উপায়ে জানাতে হবে, করতে হবে, এগুলো কিন্তু আমরা পাইনি। হয়তো এরকম মানুষ ছিলেন না, বা এই এত সুন্দরভাবে সচেতন করার মতো শিক্ষক শিক্ষিকা পাইনি, সেই জন্য অ্যাভেল করিনি। আর ছোট্ট করে একটু বলছি, আমাদের আজকের অনুষ্ঠানটির নিবেদনে কিন্তু রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি, শিলিগুড়ি। আর এই মুহূর্তে আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে হলে কিন্তু আমাদের ফোন নম্বর রয়েছে, এবং আপনারা দেখবেন স্ক্রলেও ফোন নাম্বারটি দেওয়া রয়েছে। আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এই বিশিষ্ট স্যারকে কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ফোন নাম্বারটি আমি আরও একবার বলছি, 0353246194, 0353246194 এই নম্বরে। এবার পরের প্রশ্নে চলে যাই। এবার আপনি শিক্ষাশ্রী, মেধাশ্রী, ওয়েসিস পোর্টাল, আমি একটা ভীষণ ভালো মানে এই স্কিমটার একটা স্কিমের নাম শুনেছি, আমি জানি না এটা সরকারি বা বেসরকারি কিনা, আমার আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে। আমি একজন ছাত্রর মুখে এটা শুনেছিলাম, তরুণের স্বপ্ন, ভীষণ ভালো লেগেছে, নামটাও ভীষণ সুন্দর। তো এই বিষয়টা কি, মানে এই বিষয়টা নিয়ে আপনি কতটা লড়েছেন বা কতটা সফলতা এসেছে একটু যদি জানান। হ্যাঁ, তরুণের স্বপ্ন আপনি নিশ্চয়ই জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা লেখা বইয়ের নাম। একদম সেই নাম অনুসারে আমাদের রাজ্যে তরুণের স্বপ্ন, বিশেষ করে পোস্ট করোনা, আমরা করোনা পিরিয়ডে দেখেছি যে ছেলে মেয়েদের অনলাইনে পড়াশোনার প্রতি প্রবণতা। আমাদের স্কুলে, বিশেষ করে সরকারি স্কুলে যে প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদের আর্থিক একটা অন্তরায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং গ্রামের দূর দূরান্ত ঘরের ছেলে মেয়েরা, তাদের ক্ষেত্রে আর্থিক যতটা অন্তরায় নয়, তাদের দূরত্বটা, তারা শহরের নামি দামি স্কুলে তারা পড়তে সুযোগ পায় না। আচ্ছা। এবং তার জন্য এই একটা অনলাইনে যাতে তারা পড়াশোনা করতে পারে, তার জন্য এই প্রকল্পটা চালু করা হয়। সেই প্রকল্পটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন। অ্যাকচুয়ালি একটা স্মার্টফোন, যাতে স্মার্টফোনের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারে, তার জন্য একটা এককালীন তাদের অ্যাকাউন্টে, এটা পোস্ট মেট্রিক স্কলারশিপ বলতে পারি আমি, এটা ক্লাস 11-এ উঠলেই তাদেরকে এই অ্যাকাউন্টে 10,000 টাকা এককালীন দেওয়া হয়। এটা তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন, এর জন্য ছাত্রছাত্রীদেরকে কিছু করতে হয় না, স্কুলের তরফ থেকে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। হ্যাঁ, সেখানে টিচার যারা থাকে, টিচারদের তাদের অ্যাকাউন্ট কতটা অ্যাক্টিভেট আছে কি নেই, মোবাইল নাম্বারটা ঠিক আছে কি নেই, ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই, এই জাতীয় জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঙ্গে নোডাল টিচার, তারা এই জিনিসগুলো দেখাশোনা করে। তবে এখানে তেমন কিছু ব্যাপার নেই, ছেলে মেয়েদের কোনো ক্যাফেতে যেতে হচ্ছে কোথাও, এটা স্কুলের থেকে করা হচ্ছে। বাংলার আর মানে যে আছে শিক্ষা পোর্টাল, তার মাধ্যমে অটোমেটিক্যালি ক্লাস 11-এ যখনই উঠছে তাদের অ্যাকাউন্টে এটা ঢুকে যাচ্ছে। আচ্ছা, আর কি কি সুযোগ সুবিধা রয়েছে যদি আরেকটু জানান? সবচেয়ে ভালো সুযোগ সুবিধা যেটা বলছি, এটা তো শিক্ষাশ্রী বা মেধাশ্রী বললাম, এটা মেইনলি আমরা দেখছি আন্ডার প্রিভিলেজড কমিউনিটি ছেলে মেয়েদের জন্য। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিদ্যালয়ে পড়তে গিয়ে অনেকেই জেনারেল কাস্ট ছেলে মেয়েরা আছে, তারা হয়তো কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। জেনারেল কাস্ট ইন দ্য সেন্স বয়েজ, মানে ছেলেরা জেনারেল কাস্টের আছে কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। তার জন্য সরকার পোস্ট মেট্রিক স্কলারশিপ চালু করেছে, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর হায়ার এডুকেশন। আর যদিও এটা যখন চালু হয় তখন 75% মার্কস ইজ নিডেড, কিন্তু এখন এটা করোনার পরে এটা শুরু করা হয়েছে। 60% যদি মার্কস পেয়ে থাকে, আর সঙ্গে ইনকামের একটা বার আছে, 2.5 লাখ এর মতন একটা ইনকামের ব্যাপার আছে, এই ধরনের ছাত্রছাত্রীরা যারা আছে 60% অবশ্যই, এবং ইনকাম একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা থাকলে সে কিন্তু 12,000 টাকা ক্লাস 11-এ পেয়ে যাবে, আবার ক্লাস 12 যখন পাস করবে তখন 12,000 টাকা পাবে। ঠিক একইভাবে যখন হায়ার ক্লাসে চলে যাবে, ইট মে বি গ্রাজুয়েশনস, সিম্পলি জেনারেল এডুকেশন হতে পারে বা প্রফেশনাল কোর্স হতে পারে, সেটা চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, MBBS হতে পারে, ল হতে পারে, CA হতে পারে, CS হতে পারে। অ্যামাউন্টটা কিন্তু তার জন্য আরো বড় অ্যামাউন্ট আছে, যাতে পয়সাটা তার কাছে কোনো
অন্তরায় হয়ে না দাঁড়ায় তার শিক্ষাতে জন্য যদি সে যাতে এগিয়ে যেতে পারে এই কারণে। আচ্ছা, ভীষণ ভালো লাগছে কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর বিষয়গুলো উনি মেলে ধরছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে যারা এই বিষয়গুলো জানে না। হ্যালো, আমাদের একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আমরা বিরতিতে যাব। হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাম, আমি কাজী আহমেদ বলছি, দিনহাটা থেকে। একদম বলুন। ধন্যবাদ। প্রথমে যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন। বলছি ম্যাম, আমরা ওই শিক্ষাশ্রী যেটা বললেন, তো এটা এখন অনলাইন পোর্টালে কি সম্ভব হচ্ছে? আচ্ছা, শিক্ষাশ্রী এই মুহূর্তে অনলাইন পোর্টালে সম্ভব হচ্ছে কিনা, তাই তো? হ্যাঁ, আর আমরা যদি জমা দিই কত টাকা ঠিকঠাক সময়ে ঢুকছেন? আচ্ছা, মানে জমা দিলে কতটা সময় আপনি পাচ্ছেন? আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে। শুনলাম শিক্ষাশ্রী পুরোপুরি অফলাইন, এটা অনলাইনের ব্যাপার নয়। কিন্তু যখনই স্টুডেন্ট শিক্ষাশ্রী যারা পেলো, শিক্ষাশ্রী পাওয়ার পরে যখন ক্লাস 9-এ উঠে গেল, সে কিন্তু আর অনলাইনে, তখন তাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইন থেকে তার মোডটা চেঞ্জ হয়ে গেল, অফলাইন থেকে অনলাইনে চলে যাবে। আর সঙ্গে শিক্ষাশ্রী ক্ষেত্রে সার্টিফিকেট, এসসি বা এসটি সার্টিফিকেট তার থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু যখন ক্লাস 9-এ চলে গেল, তখন কিন্তু তার যেমন সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে তাকে অনলাইন মোডে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। মানে প্রাথমিকটা অনলাইন মোড নয়, তারপর গিয়ে 9 থেকে অনলাইন মোড হয়ে গেল। আর কতটা দিনে টাকাটা ঢুকছে বা পাচ্ছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তো গভর্নমেন্টের স্কিম। গভর্নমেন্ট বিভিন্ন সময় টাকা ওই ডিস্ট্রিক্ট থেকে, যে বিসিডব্লিউ অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এটা দেখে, তারা এই টাকাটা বিভিন্ন লটে পাঠায়। আর সেটা হয়তো দার্জিলিং জেলার ক্ষেত্রে এক হতে পারে, জলপাইগুড়ির ক্ষেত্রে আরেকটু হতে পারে, কিন্তু সামান্য সময়ের হেরফের হয়ে যায়। আর অ্যামাউন্টের ব্যাপারটাও একটু আছে। আর ইনকামটা সবসময় 2.5 লাখ এইরকম একটা ইনকাম লিমিট থাকে, এটা কখনো কখনো চেঞ্জও হয়ে যায়। আর অ্যামাউন্ট যেটা, সেটাও অনেক সময় ভেরি করে, ক্লাস অনুযায়ী ভেরি করে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি যথাযথ উত্তর পেয়ে গেলেন, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের এখন একটু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে চটপট ফেরত আসছি আজকের এই বিশিষ্ট শিক্ষক শ্রী মিজানুর আলী মহাশয়কে সাথে নিয়ে। আপনারাও সাথে থাকবেন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-28 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান।
এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ এন্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। শিক্ষা শুলুকে ফেরত আসলাম বিরতির পর। আমাদের আজকের শিক্ষা শুলুকের শিক্ষা দরদি মানুষ মিজানুর আলী মহাশয়। তবে তার আগে আমার প্রশ্নের আগে বোধহয় একটা ফোন এসেছে, আমি একটু ফোন কলটা ধরে নিই। কেমন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কুচবিহার থেকে বলছি। আমি বরণন্দা ইসকা হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক শফিয়ানুর রেজা। আচ্ছা, বাহ, বলুন। আমার স্যারের কাছে একটা বিষয় জানতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে বিভিন্ন স্কলারশিপ আছে সরকারি, সেটা অক্ষশ্রী বলেন, শিক্ষাশ্রী বলেন, মেধাশ্রী বলেন, তো এই প্রকল্পগুলোর সুবিধা মানে যারা আইসিএসই বোর্ড বা সিবিএসসি বোর্ডে মানে যে প্রাইভেট স্কুলগুলো আছে তাদের যদি কেউ পড়াশোনা করে ছাত্রছাত্রীরা সেই সুবিধা পাবে কি পাবেন? বা ভীষণ সুন্দর একটি প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কিন্তু আমারও ঘোরাফেরা করছিল, ভাবছিলাম আমিও করব। এটা ঠিক, এটা কিন্তু আমারও জিজ্ঞাসা ছিল আপনাকে। মানে যারা বেসরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে আমরা দেখছি, তারা কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেতে পারে? এক্ষেত্রে একটু যদি আমাদের জানান। অবশ্যই পেতে পারে, বাট দেয়ার আর সাম কন্ডিশনস। কিছু কন্ডিশনস আছে, যেমন ঐক্যশ্রী, যেটা আমাদের মাইনরিটি কমিউনিটি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। মাইনরিটি ইন দ্য সেন্স আমার 6টা রিলিজিয়ন্স, আমাদের দেশে 6টা রিলিজিয়নকে রিলিজিয়াস মাইনরিটি বলা হয়। দে আর বুদ্ধিস্ট, খ্রিস্টানস, অ্যান্ড দেন জিউস, মুসলিম, শিখস অ্যান্ড দ্য পার্সিস। এই কমিউনিটি ছেলেমেয়েরা সে সরকারি পড়ুক আর বেসরকারি পড়ুক, সে যে স্কুলেই পড়ুক না কেন, সে ক্লাস 1 থেকে এই স্কলারশিপের সুযোগ সুবিধা পেয়ে যাবে। কিন্তু শিক্ষাশ্রী জন্য আমার মনে হয় এটা এই ব্যাপারটা আপাতত মনে হয় অতটা ভাবা হয়নি, কারণ ওখানে একটা ইনকামের কিন্তু একটা বার আছে। আর সেটা ঐক্যশ্রীর ক্ষেত্রে ইনকামের বার আছে, সব ক্ষেত্রে ইনকামের বার আছে। সম্ভবত আমার একদম এক্সাক্ট এই ব্যাপারটা জানা নেই যে এসসি এসটি কমিউনিটি যারা অর্থাৎ শিক্ষাশ্রী বা ওয়েসিস পোর্টালে এটা পায় কিনা, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ অনেক সময় কন্ডিশনসগুলো চেঞ্জ হয়। যেমনটা আমি বলছি কন্যাশ্রীর ক্ষেত্রে আগে কিন্তু বেসরকারি স্কুলে মাঝে চালু করা হয়েছিল, বেসরকারি স্কুলগুলোর মেয়েদেরকেও এই আঙ্গিনায় নিয়ে আসা হয়েছিল। আপাতত কিন্তু এটা নেই, এবং একটা সময় ইনকামের একটা কন্ডিশন, একটা বার ছিল কন্যাশ্রীর ক্ষেত্রে, বাট অ্যাট প্রেজেন্ট কোনো ইনকামের কন্যাশ্রীর ক্ষেত্রে সে K1 হোক আর K2 হোক, ইনকামের কিন্তু কোনো বার নেই। আর এখানে কিন্তু একটাই কন্ডিশনস, আনমেরিড হতে হবে আর পড়াশোনা কন্টিনিউ করতে হবে, কন্যাশ্রীর ক্ষেত্রে বললাম। আর ঐক্যশ্রীর ক্ষেত্রে বললাম যেটা মাইনরিটি, যে 6টা রিলিজিয়াস কমিউনিটি আছে যারা অল্প সংখ্যক, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি বেসরকারি সেন্ট্রাল এবং স্টেট যে কোনো স্কুলে পড়াশোনা করুক তারা কিন্তু এই সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবে। কিন্তু এসসি এসটির ক্ষেত্রে আমি দুঃখিত, এই ব্যাপারটা নিয়ে আমার কাছে এই মুহূর্তে তথ্যটা। ঠিক আছে, পরবর্তীতে তথ্য অবশ্যই মেলে ধরবেন। ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য। ধন্যবাদ। একদম, আমরা সত্যি খুব ভালো লাগলো আমার। একদম সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা এই ধরনের অনুষ্ঠান করি আপনাদের সচেতনতারও জন্য, আপনাদের কিছু ইনফরমেটিভ হওয়ার জন্য, যাতে আমরা আপনাদের সাহায্য করতে পারি। এই বার্তাই তুলে ধরি এই শিক্ষা শুল্ক অনুষ্ঠানে। এই জন্য আমরা এই ধরনের বিশিষ্টজনকে অনুরোধ করি যে যাতে আমরা আরও সমৃদ্ধ হই, সমৃদ্ধ হোক আরও বেশি করে সকলে, এবং সমৃদ্ধ হোক সমাজ। আমার একটা প্রশ্ন রয়েছে স্যারের জন্য। স্যার শুরুতে বলছিলেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা, যেখানে 60% পেলে তারা এটি অ্যাভেল করতে পারে, তাই তো? তো আমার প্রশ্ন, কেউ যদি 60%-এর জায়গায় 55% পেল, তো সেক্ষেত্রে কি মানে পাবেই না, নাকি মানে কোনো কিছু ব্যাপার আছে? হ্যাঁ,
খুব ভালো প্রশ্ন এবং খুব রেলিভেন্ট প্রশ্ন। আচ্ছা, এবং আমি বিশেষ করে জেনারেল কমিউনিটির যারা ছেলে মেয়েরা আছে, যারা এসসি এসটি বা মাইনরিটি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, বা মেয়ে নয় সে কন্যাশ্রীও পাচ্ছে না ছেলে, এবং তার ক্ষেত্রে এবার কোনো কারণে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লেস দেন 60% পেয়ে গেল, 59ও তো পেতে পারে, তাহলে কি তার মেধা একেবারেই কম? তাহলে কি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না? অবশ্যই পাবে। তার জন্য আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের উত্তরকন্যা আছে, এই সেখানেই আমরা দরখাস্ত করতে পারি অনলাইন এবং অফলাইন মোডে, দুটো মোডেই করতে পারি। আগে এটা অফলাইনই ছিল, বাট এট প্রেজেন্টলি বোথ মোডস আর অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এটাকে ছেলে মেয়েদের কাছে পরিচিত লাভ করেছে উত্তরকন্যা বলে। আমাদের একটা ফোন রয়েছে স্যার, একটু আমরা ফোন কলসটা ধরে নিই। হ্যালো, কে আছেন, কোথা থেকে আছেন একটু যদি জানান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু প্রথমেই সিসিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, একদম এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি শিলিগুড়ি থেকে বলছি। একদম বলুন। আমার স্যারের কাছে একটা প্রশ্ন কিছুটা জানাও, তবু যে জায়গাটা জানানি সেটা জিজ্ঞেস করছি। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, যারা মাধ্যমিক উত্তীর্ণ তাদের একটা পার্সেন্টেজ পেলে সেই স্কলারশিপটা দেওয়া হয়, এবং এই স্কলারশিপটা পেতে গেলে একটা ইনকামের বার রয়েছে। তো আমার প্রশ্ন এখানেই যে যারা এই পার্সেন্টেজটা পেয়েছে কিন্তু ইনকাম বা যে লিমিটটা আছে সেটাকে ক্রস করেছে, ইনকাম লিমিটটা তার চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে মানে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য অন্য কোনো স্কলারশিপ আছে কি? আচ্ছা, ভীষণ ভীষণ সুন্দর রেলিভেন্ট একটা প্রশ্ন। কিন্তু মেধা 60% পেয়েছে, কিন্তু হতেই পারে তার ইনকাম বারটা ক্রস করে গেছে, তাহলে সেক্ষেত্রে কি অ্যাভেল করবে না, বা তার জন্য কি ব্যবস্থা রেখেছে? আপনার কাছে খুব ভালো যথাযথ একটা প্রশ্ন, উত্তর দিচ্ছেন স্যার, শুনবেন প্লিজ। হ্যাঁ, এই জাতীয় অ্যাকচুয়ালি ধরুন কেউ 90% পেয়ে গেল এবং তার বাবার বা তার ফ্যামিলির ইনকামটা মোর দ্যান 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ হয়েছে, সেক্ষেত্রে সে সরাসরি কোনো ধরনের স্কলারশিপ পাবে না। সে তখন তার জন্য আরেকটা স্কলারশিপ আছে, সে যদি রেজাল্ট খুব ভালো করে, কৃতি স্টুডেন্ট হয়, টপ 10 বা টপ 100 স্টুডেন্টস আছে, তাদের জন্য একটা উৎসাহ দেওয়ার জন্য আমাদের রাজ্যে এই ধরনের একটা স্কলারশিপ আছে। আচ্ছা, তার মানে আপনার কিন্তু যেই কোয়ারিজটা ছিল, স্কলারশিপ একটা রয়েছে, পরে আপনারা কিন্তু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা সকলেই জানি এই মানুষটি ছাত্র দরদি মানুষ, এই মানুষটি শিক্ষা দরদি মানুষ, ইনি এই বিষয়গুলো নিয়ে থাকতে ভালোবাসেন, চলতে ভালোবাসেন। স্যার নিশ্চয়ই গাইড করবে। আপনি তো শিলিগুড়ি থেকেই বলছিলেন, আমরা সচেতনতার ক্ষেত্রে স্যার কিন্তু আপনাকেও গাইডলাইন দিতে পারেন পরবর্তী ক্ষেত্রে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা, তাহলে 60%-এর জায়গায় যদি সে 58 বা 59 পায়, সেক্ষেত্রে সেরকম কন্ডিশনস, মানে সেরকম কিছু কঠোরতা নয়, কিছুটা ক্ষেত্রে সেখানে তখন আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বলে একটা স্কলারশিপ আছে, সেখানে গিয়ে দরখাস্ত করতে পারে অনলাইন বা অফলাইন মোডে। বাকি কন্ডিশনস গুলো দেখে নিতে হবে, কি কি জিনিসগুলো আছে, সেগুলো দিয়ে দরখাস্ত করলে সেখানে স্কলারশিপ পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন রয়েছে। আমরা তো সিম্পলি ভাবে ছাত্রছাত্রীদের কথা ভাবছি, আপনি এরকম ছাত্রছাত্রীর আমরা নিশ্চয়ই বিদ্যালয়গুলোতে দেখে থাকি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাই তো? ফিজিক্যালি চ্যালেঞ্জড অথচ ভীষণ মানে পিছিয়ে পড়া বলবো না, মেধার দিক থেকে এগিয়ে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে যদি একটু বিস্তারিতভাবে জানান, কারণ এরকম তো ছাত্রছাত্রী আপনি নিশ্চয়ই আপনার এত বৃহৎ শিক্ষা জীবনে দেখেছেন, সেক্ষেত্রে তারা কি কি পেতে পারে? হ্যাঁ, এর একটা স্কলারশিপ পোশাকি নাম হচ্ছে মানবিক। আচ্ছা, মানবিক শুধু মানবিক, এটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, যারা স্টুডেন্টের আঙ্গিনার বাইরেও থাকে অনেক সময়, তাদের জন্য এই আর্থিক অনুদানটা দেওয়া হয়। মান্থলি একটা তার কাছে 1000 টাকার মতন তার কাছে যায়। তো প্রতি মাসেই সেটা পাবে, কিন্তু সেখানে কিছু কন্ডিশনস আছে, তার ফিজিক্যালি চ্যালেঞ্জড কন্ডিশনটা কতটা। আচ্ছা স্যার, একটু থামাচ্ছি, আমাদের ফোনে একজন রয়েছেন, তারপর আমরা আবার ফিরছি। হ্যালো, কে আছেন, কোথা থেকে আছেন একটু জানান। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি কোচবিহার আরটিএল হাই স্কুল থেকে বলছি, আমি সহশিক্ষিকা শামিমা পারভিন।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবার বলুন। আমার স্যারের কাছে আমি জানতে চাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটু সুবিধা সম্পর্কে। আমি মোটামুটি কিছুটা জানি। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা কি? মানে আমি অ্যাকচুয়ালি আমার হ্যাঁ বলুন। আমার আসলে পার্টিকুলার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে স্কুল স্তরে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারে? আচ্ছা, আর যদি পায় তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টদের কি ক্রাইটেরিয়া রয়েছে? কারণ আমরা তো জানি, মানে আমার আর কি জানা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা যারা ধরুন প্রফেশনাল কোর্সে পড়াশোনা করতে চায় সেই সমস্ত বাচ্চারাই পেয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি কোনো স্কুল স্তরের বাচ্চা হয়, মেধাবী স্টুডেন্ট হলেও যে তার পরিবার তাকে সাপোর্ট করতে পারছে না, সে উচ্চ স্তরে পড়াশোনা করতে চাচ্ছে, তাহলে তার মানে সে কি পেতে পারে? যদি তাহলে তার ক্রাইটেরিয়া কি হবে? আর ঠিক আছে, আর একটা প্রশ্ন রয়েছে ম্যাডাম, একটু কাইন্ডলি শুনবেন। সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা গ্রাজুয়েশন করে, সে সায়েন্স বা আর্টস যে কোনো বিভাগে, সেক্ষেত্রেও যদি তার ইকোনমিক মানে পরিবার যদি তাকে ইকোনমিক্যালি সাপোর্ট করতে না পারে, তাহলেও কি সে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারে? আচ্ছা, দুটো প্রশ্ন রয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সংক্রান্ত, একটু এক এক করে যদি আপনি। আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা একটি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা নরমালি আমাদের মাথার মধ্যে একটা ঢুকে আছে যে এটা প্রফেশনাল কোর্স, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক বা আদার্স কোনো প্রফেশনাল কোর্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, কিন্তু সেটা নয়। একদম ক্লাস 10 থেকেও এই আমরা কিন্তু এই স্কলারশিপের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাগুলো পেতে পারি, কিন্তু কিছু কন্ডিশনস থাকতে হবে, সেই কন্ডিশনসগুলো আমাদের ফুলফিল করতে হবে, এবং রেট অফ ইন্টারেস্ট মাত্র 4%। আরও কিছু কন্ডিশনস আছে মেয়েদের ক্ষেত্রে 0.5%, মানে 3.5% রেটে এই টাকাটা করা হবে, শোধ করতে হবে যখন তার একাডেমিক কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে 1 বছর হলিডে পিরিয়ড থাকবে, তারপরে গিয়ে টাকাটা সে ঋণটাকে পরিশোধ করবে। সেখানে তার বাবা বা মা কো-বরোয়ার হিসাবে থাকবে ব্যাংকের কাছে, এবং নর্মালি এটা আমাদের ডিস্ট্রিক্টে একজন করে নোডাল অফিসার্স থাকেন, আর সেই নোডাল অফিসার্সের মাধ্যমে আমাদের ডিআই অফিসরা, শিলিগুড়ির ক্ষেত্রে ডিআই অফিসের কোনো এক আধিকারিক বা এআই স্যাররা এই ব্যাপারটাকে দেখাশোনা করেন। অবশ্যই ক্লাস 10-এর ছাত্র, সে হয়তো বাইরে থাকছে, হোস্টেলে থাকছে, তার বই খাতা কেনার টাকা পয়সা নেই, সেই অ্যামাউন্টটাও সে যদি চায় সে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সে কিন্তু পেতে পারে, তাই তো? আচ্ছা, আর তাহলে নিশ্চয়ই দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? দ্বিতীয়টা ছিল আর্থিক দিক থেকে যদি অনগ্রসর হয়েও থাকে, সেক্ষেত্রে ওই ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়ে সে কতটা সুযোগ সুবিধা পেতে পারে? না, একদম আর্থিক দিক থেকে অনগ্রসর বলেই, যেহেতু তারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড, তার জন্য গভর্নমেন্ট এই স্কিমটা নিয়ে এসেছে। কারণ আমরা দেখেছি আমাদের যখন আমরা পড়াশোনা করতাম কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, তো অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা আর্থিক অবস্থার খারাপ অবস্থার জন্য তারা কিন্তু পড়াশোনায় অগ্রগতি করতে পারেনি, এই জাতীয় সুযোগ সুবিধাগুলো ছিল না বলে। আর এখন কিন্তু এই জাতীয় সুযোগ সুবিধাগুলো আছে। সে এমবিবিএস ইভেন কি বিদেশেও যদি পড়তে যায়, সেখানেও কিন্তু আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ম্যাক্সিমাম, আপাতত আমি যতটুকু জানি 10 লাখ অবধি, মিনিমামটা আমার কাছে জানা নেই, কারণ ক্লাস 10-এর ক্ষেত্রে খুব সামান্যই হতে পারে তাদের রিকোয়ারমেন্ট, কিন্তু কেউ যদি কোনো বেসরকারি স্কুলে পড়ে সেখানে হয়তো তার অ্যামাউন্টটা বেশি হতে পারে। তার মানে উচ্চশিক্ষাটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে এমনটা নয়, তাই তো? সঠিক গাইডলাইনের অভাবে বাধা হতে পারে, কিন্তু আমরা যদি তথ্যগুলো সঠিকভাবে মেলে ধরি, আর আজ আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলো মেলে ধরার। আমাদের সাথে মিজানুর আলী মহাশয়, শিক্ষক মিজানুর আলী রয়েছেন, তিনি চেষ্টা করছেন। তো আমরা এবার যেখানে ছিলাম যে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা স্যার বলছিলেন। এবার হ্যাঁ, আমরা ওখানে ছিলাম যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, মেধার দিক থেকে এগিয়ে, আর্থিক দিক থেকে অনগ্রসর, সেক্ষেত্রে তারা মানবিক বলছিলেন আপনি, মানবিক বলে একটি স্কিম রয়েছে, তারা সেটা পেতে পারে। আচ্ছা, এই সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে পেতে পারে, বা আপনার মতো মানুষরা অনেকটা জেনেছেন বা জানেন, এমন তো কিছু এলাকা রয়েছে বা ধরলাম কিছু বিভিন্ন রকম জায়গা যেখানে এইগুলোর সচেতনতার অভাব রয়েছে। সরকারের পক্ষ থেকে বা বেসরকারি স্কিমও তো কিছু রয়েছে, সেগুলোর পক্ষ থেকে জানানো হয় ঠিকই, কিন্তু সঠিক
কতটা তারা পাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, তাই তো? আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের এই শিক্ষা সুলুক অনুষ্ঠান, যেটা আপনারা স্মার্টফোনে খুলেই দেখতে পাবেন যে কোনো সময়ে যে কোনো জায়গায়, এবং এই তথ্যগুলো দ্বারা আপনারা কিন্তু সচেতন হবেন, তথ্যগুলো দ্বারা আপনারা কিন্তু সমৃদ্ধ হবেন। আচ্ছা, এবার বেসরকারি স্কিম কি কি? হ্যাঁ, বেসরকারি যেমন আমি বেসরকারি ঠিক বলবো না, যেমন LIC আছে, ইন্ডিয়ান ওয়েল আছে, ফেয়ার অ্যান্ড লাভলি আছে ইত্যাদি, এইরকম জিন্দাল, এইরকম অনেক কিন্তু আরো কিছু NGO টাইপের আছে। তারা কিন্তু এইরকম দুস্থ এবং মেধাবী ছাত্রদেরকে সবসময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর শুধু দরকার আমাদের একটা সংযোগের, কোঅর্ডিনেশনের দরকার। যেমন এখন বিদ্যালয়ে সরকারিভাবে নোডাল টিচার করা হয়েছে, ঠিক এইরকম একটা নোডাল টিচার করে দেওয়া হয়েছে একটা কোঅর্ডিনেট করার জন্য। মানে সেই নোডাল টিচাররা এইগুলো যদি করে দিতে পারে বেসরকারি বা বিভিন্ন ধরনের NGO, আপনি জানেন শহরে যেহেতু থাকেন এইরকম অনেক NGO আছে। যেমন ধরেন আমি বললাম জিন্দাল বলে একটা কোম্পানি আছে, তারা করে, ফেয়ার অ্যান্ড লাভলি করে, হ্যাঁ, LICর মতন একটা কর্পোরেট জগতের, ইন্ডিয়ান অয়েল, এরাও করে। কিন্তু এই তথ্যগুলো আমরা ছেলে মেয়েদের কাছে সবসময়, যদি আমরা অ্যাকচুয়ালি যে পরিবারের ছেলে মেয়েগুলো আমাদের বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে যারা আসে, তারা অনেকটাই ইনফরমেশন তারা একটা মানে খুব একটা জানে না। যেমন তারা সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তেমনি তারা ইনফরমেশনালি তারা ব্যাকওয়ার্ড। এই যে ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ তথ্যের জন্যই এরা কিন্তু অনেক সময় অনেক তথ্য যখন জানছে না, তখন ওই সুযোগ সুবিধাগুলো এরা পাচ্ছে না। এটা একটা অসুবিধা হয়। ম্যাডাম, আপনি যেমনটা বললেন, এই যে মানবিক, ধরে নেন একটা মেয়ে, সে হয়তো মেধার দিক থেকেও পিছিয়ে, আবার ফিজিক্যালি চ্যালেঞ্জড, সে ক্লাস, তার বয়স হয়েছে 15 বছর, সে এখন ক্লাস 6-এ পড়ে। তার সত্ত্বেও আমরা জানি ক্লাস 8-এ উঠতে হবে এবং 13 বছর বয়স হতে হবে, তবেই সে K2 টাকা পেতে পারে। কিন্তু না, এটা একটি সামাজিক প্রকল্প। যেহেতু সে মেন্টালি রিটার্ডেড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড, তার এখানে কিন্তু ক্লাসটা তার কিন্তু ম্যাটার নয়, তার এখানে বয়সটা ম্যাটার। তখন সে ক্লাস 6-এ পড়া সত্ত্বেও তাকে কিন্তু সে কন্যাশ্রীর টাকা পেতে পারে। আবার সে যদি SC বা ST কমিউনিটির হয়, সে SC STরও টাকাটা পেতে পারে। আবার একইভাবে সে কিন্তু মানবিকের টাকাটাও পেতে পারে। একদম। আর তার সাথে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, সময় একেবারে শেষ। তো এত সুন্দর যে বিভিন্ন স্কলারশিপ নিয়ে আমাদের আজকের বিশিষ্ট অতিথি শ্রী মিজানুর আলী স্যার মেলে ধরলেন ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার জন্য, যাতে আর্থিক দিক থেকে বাধা না হয়, সেই জন্য ছাত্রছাত্রী যাতে আরও এগিয়ে যেতে পারে, পড়াশুনো নিয়ে মেধাবী ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক, সমাজ আরও এগিয়ে যাক, দেশ আরও এগিয়ে যাক, আমরা তো তাই চাই। আর এই কারণে শিক্ষা সুলুক অনুষ্ঠান, নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে আপনারা সমৃদ্ধ হলেন, আপনাদের ভালো লাগলো। এরকম অনুষ্ঠান আমরা আরও আপনাদের জন্য রাখবো, এবং আগামী সপ্তাহেও আমরা আরও একজন কোনো বিশিষ্ট অতিথির কাছে আরও অন্য কিছু বার্তা শুনবো। তবে আপনাকেও আমাদের মাঝে সময় দেওয়ার জন্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আর আমরা বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে, শিক্ষা সুলুক থেকে। আবারও পরের শনিবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।